আজকের পড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শুরু হবে কোষ রসায়ন। কোষ রসায়ন অধ্যায়টা কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য বেশ প্যারাদায়ক একটা অধ্যায়, বাট অ্যাডমিশনের জন্য এখানে তারা তো বোঝার কিছু না, এখানে খুবই সিলেক্টিভ কিছু জিনিস রয়েছে যে জায়গাগুলো থেকে পড়তে হয়। আজকে আমরা টোটালি কার্বোহাইড্রেট কমপ্লিট করব। কার্বোহাইড্রেট থেকে বেশিরভাগ জিনিসই সহজ, কঠিন জিনিসগুলো আসবে কিন্তু ওই যে সরল প্রোটিন রয়েছে না 7 ধরনের, ওই 7 ধরনের সরল প্রোটিনটা হতেছে কঠিন। আদারওয়াইজ এই অধ্যায় কঠিন আমি মানে অ্যাডমিশনের জন্য কঠিন কোনো কিছু নাই। চলো আমাদের টপিক তাহলে বলেছে কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি। সেল কেমিস্ট্রি থেকে এক্সট্রা ইনফো আমি তোমাদের 2 থেকে 3টা বই খুঁজেছি, এক্সট্রা ইনফো দেওয়ার মতো ওই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই নাই, সো এটা পড়লে এনাফ। দেখো শুধু এমসিকিউর জন্য, দেহের প্রোটোপ্লাজমের প্রায় শতকরা 60 থেকে 90 ভাগ হচ্ছে পানি। সবুজ কালার যেইটা, সবুজ কালার মানে এটা কোনো না কোনো অ্যাডমিশনে সরাসরি আসছে, স্পেশালি সবুজ কালার, সবুজ যেটা সেটা হচ্ছে ম্যাট অথবা ড্যাটে আসছে আর কি, বুঝছো, মেডিকেল অথবা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আসছে এটা। তাহলে আমাদের পানির পরিমাণ কত বলো তো আমাদের দেহে? এটা এক এক বই এক এক রকম থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে থাকে কত, 60 থেকে 90 ভাগ। এরপরে দেখো লেখা রয়েছে জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট। জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কতটি? 92টা, যার মধ্যে 96% বস্তুই হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। ক্লিয়ার? এটা একটু বলো দেখি আমাকে কি কি। 92টি এলিমেন্ট থাকে অত্যাবশ্যকীয়, এবং এটা 96%ই হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। আবারও বলো কি কি? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন এবং নাইট্রোজেন, তাই না? আচ্ছা, বাট তোমাকে বলা হয়েছে অত্যাবশ্যকীয় এলিমেন্ট হচ্ছে 92টা, তাহলে আমাকে একটু বলো তো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কতটা? আমি যদি লিখে দিই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, AMINO, অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কতটি? আমাকে একটু উত্তর দাও। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। কাদের ক্ষেত্রে? পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, রাইট? আর যদি বাচ্চাদের কথা বলি, তাহলে বাচ্চাদের কথা বললে হবে 2টি বেশি দিয়ে হবে 10টি। তাহলে অত্যাবশ্যকীয় পাইছে এখানে 92টা, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পাইছে 8টা পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে 2টা বেশি। ক্লিয়ার? মানে সেটা হবে 10টা। হয়েছে রে ভাই? আচ্ছা, চলো 8টি। কে উত্তর দিয়েছে এটা? হৃদয় দাস। ভেরি গুড হৃদয়, ক্যারি অন ভাই, ক্যারি অন। চলো আসো আর কি। দেখো এখানে অনেকগুলো বন্ডের কথা বলেছে, জেমস বন্ড, ঠিক আছে? বন্ড এগুলো সাধারণ জিনিস। রাসায়নিক বন্ড সাধারণত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আয়নিক, একটা কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট মানে হইতেছে ওই যে সমযোজী বন্ধন, এবং একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আয়নিক বন্ধন দাগায় দেওয়া রয়েছে। এরপরে দেখো কোভ্যালেন্ট বন্ড। ওকে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দেখো এখানে লেখা রয়েছে পোলার কোভ্যালেন্ট আর নন পোলার কোভ্যালেন্ট। নন পোলার মানেটা কি? দেখো দুটি অ্যাটমের মধ্যে ইলেকট্রন সমান ভাগে ভাগাভাগি হলে যে বন্ড তৈরি হয়, তাহলে সমান ভাগে যদি ভাগাভাগি হয় তাহলে হবে নন পোলার। কেন নন পোলার? আচ্ছা, পোল মানে তো মেরু, তাহলে নন পোলার বলতে কি? কোনো মেরু নাই, মানে দুইটাই সমান সমান, কারো কমও না কারো বেশিও না। আর যখন এটা পোলার হবে, পোলার মানে কি? কেউ পজিটিভ কেউ নেগেটিভ, মানে কেউ বেশি কেউ কম। তাহলে যখন দুইটা অ্যাটম সমান ভাগে ভাগ হবে তখন তাদের মধ্যে কোনো মেরু থাকবে না, সবাই সমান, এর জন্য এটাকে বলা হবে নন পোলার। আর যখন তারা অসমান ভাগে ভাগ হবে, মানে কেউ বেশি কেউ কম, তখন সেটাকে বলা হবে কোলার কোভ্যালেন্ট। তাহলে এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ভুল হইতে পারে। অসম ভাগে ভাগ হইলে কি দিব? অনেকেই মনে করবে অসম ভাগে ভাগ হলে দিব নন পোলার, আর সমান ভাগে ভাগ হলে দিব কি? পোলার। না, ব্যাপারটা এরকম না ভাই, দেখে নাও। এরপরে হাইড্রোজেন বন্ধন সবচেয়ে দুর্বল বন্ধন। পেপটাইড বন্ড, বলো তো পেপটাইড বন্ড কাদের মধ্যে থাকে? আমরা জানি অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড থাকে, তাহলে এটাও এক ধরনের কোভ্যালেন্ট বন্ড, তাহলে এটা থাকে অ্যামিনো অ্যাসিডের মধ্যে। গ্লাইকোসাইডিক বন্ড কাদের মধ্যে থাকে? গ্লুকোজের মধ্যে থাকে, মানে পলিস্যাকারাইডের মধ্যে থাকে, রাইট? পলিস্যাকারাইডের মধ্যে কি থাকে? এক একটা করে মনোস্যাকারাইড, তাদের মধ্যে থাকবে গ্লাইকোসাইডিক বন্ড, তার মানে গ্লুকোজে থাকবে গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, এখানে একটা জিনিসের দিকে একটু খেয়াল করে আর কি, দেখো সেটা হচ্ছে কোনো জৈব অণুর ক্রিয়াশীল গ্রুপকে বলা হয় ফাংশনাল গ্রুপ। জাস্ট ফাংশনাল গ্রুপ মানে কি আমরা তো জানি, কোনো জৈব অণুর ক্রিয়াশীল গ্রুপকে বলা হচ্ছে মূলত কি বলতো? ফাংশনাল গ্রুপ। এখানে অনেক ফাংশনাল গ্রুপ দেওয়া রয়েছে, হাইড্রোক্সিল, তারপরে কার্বনিল, কার্বক্সিল, অ্যামাইনো, ফসফেট। এরপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, পৃথিবীতে বিরাজমান সকল জীবের নিয়ন্ত্রক হলো জৈব অণু। তাহলে পৃথিবীতে বিরাজমান সকল জীবের নিয়ন্ত্রক কোন অণু? জৈব অণু। আর এই জৈব অণু কী কী রয়েছে? এর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, লিপিড রয়েছে এবং নিউক্লিক অ্যাসিড রয়েছে। তাহলে বলো তো জৈব অণুর উদাহরণ কী কী? জৈব অণুর উদাহরণ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং সাথে নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিড থেকে পরবর্তীতে আমরা ডিএনএ, আরএনএ অনেক কিছুই পেয়ে যাই আর কি, তাই না? এইটাতে শর্করা। আচ্ছা ঠিক আছে, তাহলে জৈব অণু একসাথে একটু কমেন্টে জানো তো জৈব অণু কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, মানে এ অধ্যায় সাথে কোনটা অ্যাসিড?
নিউক্লিক অ্যাসিড, তাই তো? চলে আসি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এইখান থেকে স্পেশালি ভার্সিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আমরা সবাই জানি কার্বোহাইড্রেটদের অনুপাত ছিল কত বলো তো? অনুপাত ছিল 1:2:1। এই অনুপাত যদি মানে তখন তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়, না মানলে বলা হয় না। এটা আগের নিয়ম, এটা এখন চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখো এখানে অনুপাত যদি নাও মানে তারপরে সেটা কার্বোহাইড্রেট, যেমন সুক্রোজ অনুপাত মানে না, 1:2 অনুপাত মানে না, তারপরে এটা কার্বোহাইড্রেট। যেমন কত? C12H22O11, এটা সুক্রোজ। চলে আসো অনুপাত মানে তারপরেও কার্বোহাইড্রেট নয়। দেখো অনুপাত না মেনেও কার্বোহাইড্রেট সুক্রোজ, অনুপাত মেনেও কার্বোহাইড্রেট নয় কারা কারা বলো তো? ফর্মালডিহাইড, সংকেতটা দরকার, ওকে। এবং আরেকটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এরা 1:2:1 অনুপাত মেনে চলে, বাট এরা কিন্তু কি না বলো তো? এরা মূলত কার্বোহাইড্রেট নয়। ভেরি গুড হৃদয়, ওকে। চলো ভাই, হাইড্রেটস অফ কার্বন, হাইড্রো মানে পানি, হাইড্রেটস অফ কার্বন মানে কার্বনের জলায়ন। এইটা আমার প্রচণ্ড একটা প্রিয় লাইন ভাই, এটা প্রচণ্ড আমার একটা প্রিয় লাইন ভাই। এটা একটু পরিণত। অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? 50 থেকে 80 ভাগ, 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। আজকের এই অধ্যায়ে এক্সট্রা ইনফরমেশন আমি দেওয়ার মতো কিছু পাই নাই। তোমাদের জন্য একটা জিনিস দেখাই, আল্লাহু আকবার। সেটা হচ্ছে আমি একটু আগেই লাইব্রেরি থেকে ফোন পেলাম যে নতুন বই আসছে, তোমাদের একটু নতুন বইটা একটু দেখায় নেই তোমাদের জন্য। 100 টাকার জন্য কি করতেছি, শুধু এটা না, প্রত্যেকটা বাচ্চাদের জন্য ইনশাল্লাহ করব। এটা হচ্ছে আমাদের আলিম স্যারের একদম নতুন বই আছে, এটা হইতেছে বোটানি বই, এখনও খুলে দেখি নাই কি আপডেট, বোটানি বই। আর এই যে এটা হইতেছে বাগমামা, এটা হচ্ছে আলিম স্যারের, এটা হইতেছে আমাদের দ্বিতীয় পত্রের বই আর কি। বিসমিল্লাহ, এখনও খুলে দেখা হয় নাই কোথায় কী পরিবর্তন আসছে, কেবল খুললাম তোমাদের সাথে। ও আচ্ছা, যদিও বা সংস্করণ দেয় না, দিচ্ছে পুনর্মুদ্রণ মানে তো এখানে কোনো পরিবর্তন নাই তেমন। যদি সংস্করণ দিত তাইলে হইতো, কিন্তু এটা তো পুনর্মুদ্রণ দিচ্ছে। তো পুনর্মুদ্রণ নিয়ে কী করবা ভাই? পুনর্মুদ্রণ নিয়ে তো লাভ নাই। এটাও পুনর্মুদ্রণ, বোটানেও পুনর্মুদ্রণ, ওকে। মানে আলটিমেটলি কোনো এখন পর্যন্ত চেঞ্জ নেই, আগের বই আছে আর কি, মানে 2025 সালের যে সংস্করণ ওইটাই ছিল। আর কেন এটা দিতেছে আমি জানি না আর কি, আল্লাহ জানে এটাতে। তো এই আগে অবশ্যই বই কেনার আগে দেখে নিবা ভাই। আর যদি তোমরা কেউ বই নাও কোনো প্রবলেম নাই, আমি তোমাদেরকে সব কিছু প্রোভাইড করবো আর কি। আচ্ছা, সব কিছু প্রোভাইড করবো তোমাদেরকে, ওকে। চলো, এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমরা দেখি কার্বোহাইড্রেটের উৎস। ওই যে রিডিং পড়ে নেবে, এটাতে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য অনেক কিছু লেখা রয়েছে। এর মধ্যে আমার প্রিয় কয়েকটা জিনিসের মধ্যে দেখো, বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। ভাই অঙ্গার মানে হচ্ছে ছাই, অঙ্গার মানে কি বলতো? ছাই পরিণত হয়, ওকে। অ্যাসিডের সাথে মিশে কি গঠন করে? স্টার গঠন করে। এছাড়া দেখো আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে ইত্যাদি। জীবদেহে কার্বোহাইড্রেটসের কাজ, আমাদের শক্তির মানে বাঙালির শক্তির প্রধান উৎস তো কার্বোহাইড্রেট। আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? বাট মূলত ভাত বেশি খাই, মাছ কম খাই। কেন? এখন মাছের দাম অনেক বেশি। তাহলে দেখো জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, জারিত হয়ে শক্তি উৎপাদন করে। ভেরি গুড। এখন দেখো এটা মূলত কার্বন স্কেলিটন হিসাবে কাজ করে। আরেকটা কথা, আমাদের এই যে জয়েন্ট থাকে, তাই না? আমাদের দেহের বিভিন্ন ধরনের জয়েন্ট থাকে, এটাকে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। কেন? কারণ এদের ভেতরে সাইনোভিয়াল নামক একটা মেমব্রেন থাকে, যাতে করে লুব্রিকেন্ট মানে মোবিলের মতো কাজ করতে পারে। তাহলে এই যে আমরা জয়েন্ট, এটা হিপ জয়েন্ট যে নড়াচড়া করতেছে, এটাতে লাগতেছে না কেন বলো? কারণ এখানে মবিল থাকে, আর মবিলটা মূলত লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। তাহলে প্রাণীদেহের হাড়ের সংযোগস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কে? কার্বোহাইড্রেট। তাহলে যদি কোনো একটা লাইন পড়ো, সবার আগে তুমি এটা পড়বা ভাই, ওকে। এছাড়াও ক্যালভিন চক্র, ক্রেফ চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। উই নো দ্যাট, ভেরি গুড। তাহলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এইটা পড়ো, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কে? কার্বোহাইড্রেটস, ওকে। এছাড়াও এখানে অনেকগুলো কথা লেখা রয়েছে, জাস্ট ভাই দেখে নিবা। এরপরে যে জায়গাটাতে একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে, যেমন কি এটিপি, এনএডিপি এবং এফএডি, ফ্যাড ইত্যাদি থেকে আর কি। আচ্ছা আসো, এরপরে আমাদের এই যে ছকটা দেওয়া রয়েছে না, ছকটা কিন্তু দেখো 3 স্টার দিয়েছে। কেন? এখানে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, কার্বোহাইড্রেটে অনেকগুলো ভাগ রয়েছে। একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, সুগার, নন সুগার, রাইট। এর মধ্যে দেখো রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে, এর মধ্যে কি রয়েছে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। আর বিজারণ ক্ষমতার উপরে ভিত্তিতে রিডিউসিং আর নন রিডিউসিং। আচ্ছা, মনোস্যাকারাইডে দেখো কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে এখানে 3 থেকে 10টা কার্বন থাকতে পারে। তাহলে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা থাকতে পারে কতটি বলো তো? 3 থেকে 10টি কার্বনের সংখ্যা থাকতে পারে, নট মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইডে মনোস্যাকারাইড কয়টা থাকবে? 2টা মনোস্যাকারাইড থাকবে। অলিগোস্যাকারাইডে কয়টা থাকবে? 3টা থেকে প্রায় 10টা মনোস্যাকারাইড থাকবে, 10টা মনোস্যাকারাইড থাকবে। আর মনোস্যাকারাইডে কয়টা কার্বন থাকবে? একটা মনোস্যাকারাইড ইকুয়াল 3 থেকে 10টা কার্বন।
ডাইস্যাকারাইড ইকুয়াল 2টা মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড ইকুয়াল 3 থেকে 10টা মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড ইকুয়াল অনেকগুলা মনোস্যাকারাইড থাকবে। ওকে, চলো ট্রায়োজ, তাহলে দেখো মনোস্যাকারাইড মানে উদাহরণ ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, সেপ্টোজ। ডাইস্যাকারাইডের মধ্যে উদাহরণ দেখো গুরুত্বপূর্ণ সুক্রোজ, সেলোবায়োস, এটা কিন্তু সেলুলোজ না সেলোবায়োস, এবং দেখো ম্যালটোজ, এবং কি এটা ম্যালটোজ। আচ্ছা, এরপরে দেখো অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের মধ্যে ট্রাই, টেট্রা, পেন্টাস্যাকারাইড। মজার জিনিস হতেছে দেখো পলিস্যাকারাইডের মধ্যে থাকবে একটা সহায়ক গঠন, তাহলে গঠন সহায়তা করবে কি মূলত বলো তো সেলুলোজ এবং পেকটিন। আর সঞ্চিত আমাদের দেহে, স্পেশালি আমাদের দেহে যে আমরা অতিরিক্ত গ্লুকোজ সেটা যকৃতে জমা থাকে এবং পেশিতে জমা থাকে, তাহলে সেটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে বলো তো গ্লাইকোজেন কোথায় জমা থাকে, আমাকে একটু কমেন্টসে জানাও। যকৃৎ প্লাস পেশি। আবারও বলো কোথায় জমা থাকে বলো তো ভাই, যকৃৎ প্লাস পেশিতে জমা থাকে। আরেকটা থাকে স্টার্চ বা শ্বেতসার। তাহলে সঞ্চিত উপাদান কোনটা, স্টার্চ বা শ্বেতসার? সঞ্চিত উপাদান কোনটা বলো তো, স্টার্চ বা শ্বেতসার। আর একটা হচ্ছে গ্লাইকোজেন। তোমরা বলো গ্লাইকোজেন কোথায় কোথায় থাকে বলো। গ্লাইকোজেন কয়লা থেকে কি ছাই হয় না? ওকে, আচ্ছা, মেইন কথা হইতেছে কয়লা অঙ্গার, অঙ্গার মানেটা কি ভাই? অঙ্গার মানে যে জিনিস জ্বলে গেছে আর কি, তাই না? এখন জ্বলে গেলে এটাকে তুমি কয়লা বলো ছাই বলো, এটা আমাদের ইস্যু না আর কি। কয়লা ছাই নিয়ে মারামারি করার দরকার নাই আর কি, ঠিক আছে? অঙ্গার মানে যে জিনিস পুড়ে গেছে, ঠিক আছে, আগুনে পুড়ে গেছে, এতটুকু মানলেই হবে আর কি। আসো চলো, যকৃৎ এবং পেশিতে থাকে। তাহলে এখন দেখো স্বাদের উপরে ভিত্তি করে দুই ধরনের চলে আসে, একটা হচ্ছে সুগার এবং একটা হচ্ছে নন সুগার। সুগারের মধ্যে আমরা জানি উদাহরণ হিসাবে যেগুলো খেতে মিষ্টি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। এর মধ্যে সুক্রোজ যেটা, এটা হচ্ছে আমরা যে চিনিটা খাই না, যে চিনিটা বাজারে আমরা কিনতে পাই, এই চিনিটাকে বলা হচ্ছে মূলত সুক্রোজ। আচ্ছা আসো নন সুগার মানে যেগুলো খেতে মিষ্টি না, যেমন আমরা ভাত খাই, ভাত খেতে কি মিষ্টি? মানে যত ধরনের পলিস্যাকারাইড রয়েছে সকল ধরনের পলিস্যাকারাইডই নন সুগার। তাহলে দেখো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, তাহলে এগুলো সবাই কিন্তু পলিস্যাকারাইড, আর পলিস্যাকারাইডের কোনো স্বাদ থাকে না, এই জন্য এটা হচ্ছে নন সুগার। চলো, রাসায়নিক গঠনের ভিত্তিতে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কত শ্রেণীতে? 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। তনি, রাইট অ্যান্সার, যকৃৎ এবং পেশি। হ্যাঁ, একটা নাম কি দেখো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। চলে আসে মনোস্যাকারাইডে। ভাই মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা অলরেডি বলেছে কত, 3 থেকে 10টা, 3 থেকে 10টা হয়, তাই না? চলো, আমাদের কার্বোহাইড্রেটের জন্য 2টা মূলকের দরকার হইতে পারে, একটা নাম অ্যালডিহাইড অথবা আরেকটা নাম হচ্ছে কিটোন। তাহলে বলো কার্বোহাইড্রেট হইতে গেলে কয়টা মূলক লাগবে আমাদের বলো তো? 2টা। একটা কি লাগবে বলো? একটা লাগবে হইতেছে অ্যালডিহাইড মূলক অথবা লাগবে একটা কিটোন মূলক। অ্যালডিহাইড মূলক হলে ওটার নাম হচ্ছে অ্যালডোজ সুগার, আর কিটোন মূলক হলে ওটার নাম হচ্ছে কিটোজ সুগার। এই 2টার মধ্যে থাকে আর কি। আচ্ছা চলো, এখানে দেখো এখানে কিছু লেখা রয়েছে, তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে প্রথমে দিকে চলে আসি, দেখো লেখা হচ্ছে ট্রায়োস। ট্রায়োস মানে 3 কার্বন বিশিষ্ট। উদাহরণ দেখো গ্লিসারআলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তাহলে শুধু উদাহরণের মধ্যে কি ট্রায়োসের মধ্যে 2টা পড়বে, গ্লিসারআলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এর মধ্যে যেটা গ্লিসারআলডিহাইড, এটা হচ্ছে যে মূলক থাকে সেটা হচ্ছে কি মূলক বলো তো? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক থাকে বলে এটা হচ্ছে অ্যালডোজ সুগার। অ্যালডিহাইড মূলকটা কি? CHO। আর যেটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, টোন রয়েছে না, টোন মানে কিটোন, টোন মানে কিটোন, তাহলে এটা হচ্ছে একটা কিটোজ শর্করা। কেন? এখানে কিটোন মূলক থাকে, এখানে কি মূলক থাকে? এই যে এরকম কিটোন মূলক থাকে, তাই তো? চলো এরপরে দিকে চলে আসে আর কি। দেখো সেটা হইতেছে যে টেট্রোস। কোটা টেট্রোস মানে কয় কার্বন? 4 কার্বন বিশিষ্ট থাকে, এবং এটা উদাহরণ হচ্ছে ইরিথ্রোস। এবং এই ইরিথ্রোসটা সরাসরি এটাতে আসে ক্যালভিন চক্রে ভূমিকা রয়েছে। এখানে একটু স্টার চিহ্ন দিবা। তাহলে বলো তো যদি কখনো আসে ক্যালভিন চক্রে ভূমিকা রয়েছে কার? ক্যালভিন চক্রে ভূমিকা রয়েছে ইরিথ্রোস। আবার বলি ক্যালভিন চক্রে ভূমিকা রয়েছে কার? ইরিথ্রোস। বলো ক্যালভিন চক্রে ভূমিকা রয়েছে কার? ইরিথ্রোসের ভূমিকা রয়েছে ক্যালভিন চক্রে। ওকে, আচ্ছা বাদল হাসি বলেছে যে এক্সামের টাইম 5 মিনিট ইনক্রিজ করলে ভালো হয়। তোমাদের ইচ্ছা করে আমি একটু কম টাইম দিই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাদের টাইমটা দরকার একটু ইনক্রিজ করে দেওয়ার চেষ্টা করবো। যাও ভাই, মাথায় রাখলাম, এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। বাদল হাসি বলেছে যে চলো দেখো এরপরের দিকে দেখো আমাদের লেখা রয়েছে কোন সুগার? আমাদের লেখা রয়েছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার হইতেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে ওই যে ডিএনএ আরএনএ তৈরির জন্য যে সুগারগুলো থাকে তারা হইতেছে পেন্টোজ সুগার। যেমন দেখো লেখা রয়েছে কি জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ ইত্যাদি হচ্ছে অ্যালডোজ টাইপের পেন্টোজ সুগার, আর রাইবোলোজ এবং জাইলুলোজ এগুলো ইত্যাদি হচ্ছে কিটোজ টাইপের পেন্টোজ সুগার। তাহলে পেন্টোজ সুগারের এখানে আমরা একটু ট্রিপল স্টার দিই। পেন্টোজ সুগার মানে 5 কার্বন। কি কি?
জাইলোস, দেখো জাইলোস কিন্তু অ্যালডোজ সুগার, আবার বলো জাইলোস কোন সুগার? অ্যালডোজ সুগার। আর জাইলুলোজ এটা কোন সুগার বলো তো? কিটোজ সুগার। মনে থাকবে এটাতে, জাইলোজ অ্যালডোজ সুগার আর জাইলুলোজ কোন সুগার বলো তো? কিটোজ সুগার। আচ্ছা চলো এরপরে দেখো রাইবোজ নিয়ে কথা বলেছে। রাইবোজ নিয়ে যদি কথা বলি, রাইবোজ নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে রাইবোজের সবার প্রথমে এই সালটা দরকার। 1891 সালে বিজ্ঞানী এমিল ফিশার এটা আবিষ্কার করেন। এমিল ফিশার এটা কী করেন? আবিষ্কার করেন। তাহলে বলো কি আবিষ্কার করেন বিজ্ঞানী এমিল ফিশার? কত সালে? 1891 সালে। কি আবিষ্কার করেন? রাইবোজ। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এবং এই রাইবোজে দেখো যেহেতু অ্যালডিহাইড মূলক থাকে, তাহলে এটা হচ্ছে একটা অ্যালডোপেন্টোজ। কারণ অ্যালডিহাইড সুগার এবং 5 কার্বন বিশিষ্ট। রাইবোজ শর্করার গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস এবং এই সেলের সাথে বিক্রিয়া করে এটা ফারফিনাল অ্যাসিড তৈরি করে। দেখো এটা কিন্তু মেডিকেল আসার প্রশ্ন 23-24 সালে। সো এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। গতবার আসলে এতটুকু জায়গায়, এবার এমন আসতে পারে যে এটা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন কে? এমিল ফিশার। কত সালে? 1891 সালে। ওকে চলো, এছাড়াও দেখো এটিপি, এনএডি প্লাস, এনএডিপি প্লাস, এফইডি, কো এ ইত্যাদি জৈব অণুর সাথেও রাইবোজ যুক্ত থাকে। রাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন। এই লাইনটা আসছে যে রাইবোজ কি ক্ষমতা সম্পন্ন? বিজারণ ক্ষমতা সম্পন্ন। এটা আসে 23-24-এ। কেন? কারণ রাইবোজের কি রয়েছে? রাইবোজের রয়েছে গ্রুপ, রয়েছে একটা কার্যকারী গ্রুপ রয়েছে। সেই গ্রুপের নাম কি? অ্যালডিহাইড গ্রুপ। কোন গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এই জন্য এটা বিজারণ ক্ষমতা সম্পন্ন। চলে আসে ডিঅক্সিরাইবোজ, গুরুত্বপূর্ণ জিনিস। ডিঅক্সিরাইবোজ, ডি মানে নাই, ডি মানে কি? নাই। অর্থাৎ এদের কার্বন থাকবে 5টা, কিন্তু এদের 2 নাম্বার কার্বন থেকে একটা নাই হয়ে যাবে। কি নাই হয়ে যাবে? অক্সিজেন নাই হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সি, মানে নাই অক্সি রাইবোজে। দেখো এদের সংকেত হচ্ছে C5H10O4। আর যারা রাইবোজ ছিল তাদের সংকেত ছিল C5H10O5। কেন? কারণ তাদের একটা অক্সিজেন বেশি ছিল আর এদের ডিঅক্সি মানে এদের একটা অক্সিজেন কম, এবং এতে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে। এটাও কোন ধরনের সুগার? অ্যালডোপেন্টোজ। এদের অ্যালডিহাইড মানে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সবারই মূলত যে মূলকটা থাকে তার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক। বলো তো এখানে কত নাম্বার কার্বন থেকে অক্সিজেন চলে যায়? 2 নাম্বার কার্বন থেকে। কত নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেন চলে যায়। 1 নাম্বার কার্বন অবস্থানে যে কোনো একটা পিউরিন, পাইরিমিডিন, আচ্ছা ঠিক আছে, 5 নাম্বারে ফসফরাস যুক্ত হচ্ছে ইত্যাদি। ডিঅক্সিরাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন, গুরুত্বপূর্ণ জিনিস। চলে আসো রাইবোলোজ। দেখো কি বলা রয়েছে? রাইবোলোজের ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা কিটোপেন্টোজ। কেন? কারণ এর কার্যকারী মূলক হচ্ছে কিটন। এর কার্যকারী মূলক কি বলতো? কিটন। তাহলে রাইবোলোজের কার্যকারী মূলক কি? কিটন। এবং এই লাইনটা ভুল করা যাবে না, এটি সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করে। 4 স্টার আমি দিয়ে দিলাম। তাহলে বলো তো কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করে। বেশিরভাগ পোলাপানি লাইনে কিন্তু চোখ পড়বে না, তোমাদের আগেই বলে দিলাম, চোখই পড়বে না। এটা খুবই ডিপলিভাবে না পড়লে চোখ পড়বে না। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করে মূলত কোনটা? রাইবোলোজ। চলো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য এটা আপনাদেরকে পড়ে নিতে হবে ভাইয়া, পড়ে নিতে হবে চমৎকারভাবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি একটু বলে দিই। রাইবোজের ক্ষেত্রে দেখো এটা মূলত এই সেলের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফালফিউরাল অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজ এটা মূলত তৈরি করে হচ্ছে মূলত লিভুলিনিক অ্যাসিড। আবার দেখো OH গ্রুপ, স্বাভাবিকভাবেই রাইবোজের ক্ষেত্রে 2 নাম্বার কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আর যেহেতু ডিঅক্সিরাইবোজ মানে একটা অক্সিজেন চলে যাবে, এই জন্য 2 নাম্বার কার্বনের সাথে শুধু লেগে থাকবে হাইড্রোজেন, মুক্ত হাইড্রোজেন। এখানে কোনো অক্সিজেন থাকবে না আর কি, কারণ ডিঅক্সি চলে গেছে আর কি, একটা অক্সিজেন। ওকে দেখো অক্সিজেন পরমাণু, রাইবোজের ক্ষেত্রে অক্সিজেন পরমাণু থাকবে 5টা, আর ডিঅক্সিরাইবোজ মানে একটা চলে যায়, মানে কয়টা থাকবে বলো তো? 4টা। ওকে এটা আমরা বুঝতে পারছি আর কি এই জায়গাটাতে। হ্যাঁ 2 নাম্বার, ভেরি গুড 2 নাম্বার। চলে আসি হেক্সোস থেকে দেখো মেডিকেল আমাদের প্রশ্ন আসে 2015-16 সেশনে, এবং দেখো গ্লুকোজ থেকেও প্রশ্ন আসে 19, 20, 16, 17 ইত্যাদি, মানে এতটুকু জায়গা গুরুত্বপূর্ণ। হেক্সোস মানে C6H12O6, মানে এইখানে মূলত আমাদের সেই 6 কার্বন বিশিষ্ট চিনিগুলো থাকবে, যেমন কি গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ ইত্যাদি অ্যালডোজ শর্করা, মানে তাদের অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। এবং ফ্রুক্টোজ মানে ফলের চিনি। ওকে এখানে থাকে মূলত কিটোজ শর্করা। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস। চলো আসো এর মধ্যে গ্লুকোজের আণবিক সংকেত বাচ্চাকাল থেকে পড়ে আসো C6H12O6, পরীক্ষাতে আসা। এদের অ্যালডিহাইড মূলক থাকে, যার কারণে এটা রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। চলে আসি দেখো যেহেতু গ্লুকোজ গতে গ্রেপ সুগার, গ্লুকোজ গ্রেপ, তার মানে গ্লুকোজ যদি গ্রেপ হয় তার মানে এটা হচ্ছে আঙ্গুরের শর্করা। এটা হচ্ছে কিসের শর্করা? আঙ্গুরের শর্করা। এবং শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। এটা একটি স্টার চিহ্ন দাও। তাহলে শ্বসনের প্রাথমিক পদার্থ হলো কোনটা বলো তো? গ্লুকোজ হচ্ছে শ্বসনের প্রাথমিক পদার্থ। আবারও বলি কিসের? শ্বসনেই
যে প্রক্রিয়া, এটার মানে প্রাথমিক পদার্থ কোনটা বলো তো? গ্লুকোজ। মাথায় রাখতে হবে কোনটা? গ্লুকোজ। চলো আসি, দেখো গ্লুকোজের ব্যবহার। গ্লুকোজের বহুত ব্যবহার রয়েছে, স্পেশালি খেলাধুলা করে এসে গ্লুকোজের পানি খেলে আমরা শক্তি পাই। এছাড়াও দেখো রোগীকে দ্রুত সুস্থ করে তোলে। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। একটা ভিটামিনের কাজে রয়েছে, সেটা হচ্ছে ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ কাজ করে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস বলো, কোন ভিটামিনের সাথে গ্লুকোজের সম্পর্ক রয়েছে? ভিটামিন সি। রিং স্ট্রাকচার এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ নয়, বাট এখানে দেখো বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ। স্বাভাবিক, যেটা আমরা হজম করতে পারি না সেটা থাকে বিটা ডি। আবারও বললাম, যেটা আমরা হজম করতে পারি না সেটা হচ্ছে বিটা ডি। যেমন সেলুলোজ বা খোসা বা ছাল, ছোবড়া ইত্যাদি আমরা হজম করতে পারি না, দ্যাটস ওয়াই এটা হইতেছে বিটা ডি। আর যেটা আমরা হজম করতে পারি আলফা গ্লুকোজ, এটা হচ্ছে মূলত স্টার্চের উদাহরণ। শুধু স্টার্চ সব ব্যাপারটা এরকম না, আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে তুমি অলরেডি তিনটা নাম খুব বেশি শুনছো। একটা নাম হচ্ছে সেলুলোজ, একটা নাম হচ্ছে স্টার্চ এবং আরেকটা নাম হচ্ছে গ্লাইকোজেন। এই তিনটাই হইতেছে মূলত পলিস্যাকারাইড। এটা কি স্যাকারাইড বলো তো? পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডদের মধ্যে দেখো যেটা সেলুলোজ, ওকে, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, কারণ এটা আমরা হজম করতে পারি না। স্টার্চ আর গ্লাইকোজেন আমরা হজম করতে পারি, দ্যাটস ওয়াই এটা হইতেছে আলফা ডি গ্লুকোজ সবচেয়ে বেশি হয়। মানে যে দেখো আলফা গ্লুকোজ। সেলুলোজ কোষের গাঠনিক বস্তু আর স্টার্চ কোষের কি বস্তু? সঞ্চয় বস্তু। আমাদের বডিতে থাকে গ্লাইকোজেন রূপে। আচ্ছা চলো, এরপরে দেখো উদ্ভিদের সবসময় কোন গ্লুকোজ বেশি থাকে? ডি গ্লুকোজ, মানে ডানাবর্তী, ডেক্সট্রো রোটেটরি, সব কিছু ডান দিকে আবর্তিত হবে আর কি। চলো ফ্রুক্টোজের 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড, বাট ফতে ফ্রুট সুগার বলা হয়। গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বলো ফতে ফ্রুক্টোজ ফতে কোন সুগার? ফ্রুট সুগার। ফতে ফ্রুক্টোজ ফতে কোন সুগার? ফ্রুট সুগার। আচ্ছা ওকে, আসো এরপরের দিকে দেখো, আমাদের এখানে লেখা রয়েছে মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে। মিষ্টি ফল এবং মধুতে কি থাকে? মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে, দ্যাটস এটাকে ফ্রুট সুগার বলা হয়। এখন দেখো বিট এবং আখের রসে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে পাওয়া যায় হতেছে ফ্রুক্টোজ। এদের স্ট্রাকচার লাগবে না আর কি। চলো, এদের ফ্রুক্টোজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মিষ্টান্ন জাতীয় পদার্থ তৈরিতে ব্যবহার করা হয় এবং সুক্রোজকে, মানে চিনি, বাজারে যে চিনি পাই, এটাকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করা হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, ভাই চমৎকার একটা জিনিস। গ্লুকোজ অ্যালডোজ, ফ্রুক্টোজ কিটোজ, ওকে। গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, এফতে ফ্রুক্টোজ, এফতে ফ্রুট সুগার। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, আর শ্বসনে গ্লুকোজ হতে কী তৈরি হয় বলো তো? ফ্রুক্টোজ। এফতে ফ্রুক্টোজ, এফতে ফিউরানোস, ফিউরানোস ধরনের। তাহলে এদের রিং স্ট্রাকচার হচ্ছে রিং স্ট্রাকচারটা কি বলো তো? এফতে ফ্রুক্টোজ, এফতে ফিউরানোস, আর গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোস। কোন ধরনের বলো ভাই? পাইরানোস। হয়েছে? চলো এরপর দেখো ম্যানোজ হইতেছে, দেখো এটা এক ধরনের হেক্সোস এবং এটা অ্যালডোজ সুগার। গ্যালাক্টোজ, এটা হেক্সোস, এটা হইতেছে একটা অ্যালডোজ সুগার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই আপেক্ষিক ছকটাতে আসো, দেখো এই আপেক্ষিক ছকটাতে আমি টুইস্টার দিছি। এখান থেকে আমাদের ভার্সিটির প্রশ্ন বেশ খানিকটা আসে। দেখো তো এই জায়গায় তুমি একটু নিচে পড়ো তো কী লেখা রয়েছে। বলো কি লেখা রয়েছে এখানে? লেখার মধ্যে দেখো লেখা রয়েছে সুক্রোজ। বলো সুক্রোজ। লেখা রয়েছে সুগু সুক্রোজ। সু মানে সুক্রোজ, গু মানে হইতেছে গ্লুকোজ। তাহলে দেখো সু 100, গু 74। সু 100, গু কত? 74। এরপরে দেখো ফ্রুক্টোজ হচ্ছে 173, মল্টোজ হচ্ছে 32, ল্যাকটোজ হচ্ছে সবচেয়ে কম স্ট্রাকচারে দাও, ল্যাকটোজ হচ্ছে 16। ল্যাকটোজ মানে কি? লোয়ার মানে ল্যাকটোজ। স্যাকারিন 500 এবং ম্যানালেনিন হতেছে 2000। হইছে? হ্যাঁ ওকে, তাহলে বলো তো গু কত? 74। আমার সাথে বলো গু 74, তাই তো? গু 74। সুক্রোজ হচ্ছে 100তে 100 কে মারছে সুক্রোজ। গু কত? 74, ওকে। সবচেয়ে লো মানে হতেছে ল্যাকটোজ। লো মানে কি? ল্যাকটোজ 16, স্যাকারিন 500, আর ম্যালালেনিন এটা হচ্ছে সবচেয়ে বেশি 2000। তাহলে দেখো সু 100, গু 74, ওকে। লো মানে ল্যাকটোজ হচ্ছে 16, স্যাকারিন মানে হতেছে কত? 500, আর ম্যানালেনিন হতেছে 2000। মাঝখানে থাকে শুধু একটা জিনিস, একটা ফ্রুক্টোজ আর এটা হচ্ছে মল্টোজ। একটা ফ্রুক্টোজ আর একটা কি বলতো? মল্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে 173 আর মল্টোজ হচ্ছে 32। মল্টোজ হচ্ছে কি বলতো? 32। ক্লিয়ার এতটুকু? আমরা কি বুঝতে পেরেছি এখানে?
এরপর দিকে চলে আসো হেপ্টোজ। হেপ্টোজ মানে এখানে কয় কার্বন থাকবে? 7 কার্বন। এবং হেপ্টোজের একটা উদাহরণ হচ্ছে সেডোহেপ্টোলোজ। উদাহরণটা কি বলতো? সেডোহেপ্টোলোজ, রাইট? এটা হচ্ছে একটা অ্যালডোজ সুগার। এরপরে দিকে আমরা চলে আসবো ডাইস্যাকারাইড। ভাই ডাইস্যাকারাইড মানে কি? কয়টা মনোস্যাকারাইড থাকবে? 2টা। এদের উদাহরণ কি কি? সবচেয়ে পরিচিত উদাহরণ চিনি, সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ। ওকে, এ ভাই খেয়াল করো, গ্যালাক্টোজ কি বলছি আমি বলো তো? গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ কিন্তু মনোস্যাকারাইড, আর ল্যাকটোজ কিন্তু ডাইস্যাকারাইড। এটাতে কিন্তু ভুল যায়। গ্যালাক্টোজ আকারে বড় হইলেও এটা মনোস্যাকারাইড, আর ল্যাকটোজ আকারে ছোট হইলেও এটা কিন্তু, মানে বানানে আকারে ছোট হইলেও কিন্তু এটা ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড কি? সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ। সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ এবং ল্যাকটোজ। আর দেখো এখানে মল্টোজ কিন্তু আবার মনোস্যাকারাইড, আর ম্যালটোজ এটা কিন্তু আবার ডাইস্যাকারাইড। তাহলে দেখো মল্টোজ ছোট ছিল মনোস্যাকারাইড, ম্যালটোজ বড় হয়েছে ডাইস্যাকারাইড। বাট এই যে দেখো লেখা হচ্ছে ল্যাকটোজ কিন্তু আকারে ছোট, বাট তার বাপের নাম হইতেছে কি বলতো? গ্যালাক্টোজ আকারে বড় হওয়ার পরে এটা হইতেছে মনোস্যাকারাইড। তাহলে গ্যালাক্টোজ মনোস্যাকারাইড, আর ল্যাকটোজ কি বলতো? ডাইস্যাকারাইড। মল্টোজ মনোস্যাকারাইড, আর ম্যালটোজ ডাইস্যাকারাইড। এদের সাধারণ সংকেত কত? C12H2211। সুক্রোজকে ভাঙলে আমরা পাই এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ। ম্যালটোজকে ভাঙলেও পাই এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ। ল্যাকটোজকে ভাঙলে পাই এখনো গ্লুকোজ প্লাস এখনো গ্যালাক্টোজ। ওকে, চলে আসে আর কি ডাইস্যাকারাইডে। এদের যে বন্ধনী থাকে, বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। সুক্রোজ, দেখো এটা একটা আশা প্রশ্ন। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইডের নাম হলো সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইডের নাম কি বলতো? সুক্রোজ। ইক্ষু এবং বিট থেকে চিনি পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। তাহলে দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং নয়। কেন? কারণ গ্লুকোজে যে মূলক থাকে সেটা অ্যালডিহাইড মূলক, এবং ফ্রুক্টোজে যে মূলক থাকে সেটা হচ্ছে কিটোন মূলক। যেহেতু এদের এখানে মূলক রয়েছে এই জন্য এটা রিডিউসিং, বাট এই দুইটা মিলে যখন সুক্রোজ তৈরি করতে যায় তখন তাদের এই মূলকটা নষ্ট হয়ে যায়, ফলে তারা হয়ে যায় নন রিডিউসিং। এবং এটা হচ্ছে বিজারণ ক্ষমতাবিহীন চিনি। পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে, চমৎকার একটা লাইন, পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়। মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ, আণবিক সংকেত C12H22O11। তাহলে বলো তো, পাতায় তৈরি কার্বোহাইড্রেট কী হিসাবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? সুক্রোজ হিসাবে। আবারও বলো, পাতায় তৈরি কার্বোহাইড্রেট কী হিসাবে? সুক্রোজ হিসাবে। আর শ্বসনের প্রাথমিক উপাদান কোনটা? গ্লুকোজ। বলো তো, শ্বসনের প্রাথমিক উপাদান কোনটা? গ্লুকোজ। চলো আমি একটু লিখে দিই আর কি। তাহলে আমি যদি বলি শ্বসনের প্রাথমিক উপাদান, তাই না? শ্বসনের প্রাথমিক উপাদান, তাই তো? শ্বসনের প্রাথমিক উপাদান গ্লুকোজ। শ্বসনের প্রাথমিক উপাদান কোনটা? গ্লুকোজ। আর পাতায় তৈরিকৃত খাদ্য ঘুরে বেড়ায়, পাতায় তৈরিকৃত খাদ্য ঘুরে বেড়ায়, খাদ্য যেটা ঘুরে বেড়ায়, তাই না? ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এটা আমাদের মূলত কোথায় চলে যাবে বলো? এটা আমাদের চলে যাবে কোথায় গেলে? সুক্রোজের ক্ষেত্রে যাবে। কোথায় যাবে? সুক্রোজের ক্ষেত্রে যাবে। এখানে একটু লিখে ফেলি, সুক্রোজ। তাহলে পাতায় ঘুরে বেড়ায় কি বলো? লতায় পাতায় ঘুরে বেড়ায় সুক্রোজ। আর শ্বসনের প্রাথমিক উপাদান কোনটা বলো তো? গ্লুকোজ। শ্বসনের প্রাথমিক উপাদান কোনটা? গ্লুকোজ, এই কথাটাই বলেছে। আর মধুর প্রধান কাঁচামাল হইতেছে সুক্রোজ। মধুর প্রধান কাঁচামাল কোনটা? সুক্রোজ। আচ্ছা, ওরে এই মেলানিন সেই মেলানিন না রে, মেলানিন তো রঞ্জক পদার্থের একটা অংশ আর কি মানুষের বডির, এটা এই মেলানিন না। মেলানিন এটা একটা খাবার, একটা রাসায়নিক উপাদান, কম্পোনেন্ট। ইক্ষু রসে প্রায় 15% সুক্রোজ থাকে। ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? 15%। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ছবি তো লাগতেছে না ভাই তোমাদের। এর গলনাঙ্ক হইতেছে 188 ডিগ্রি সেলসিয়াস। 188 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো, এখনও সুক্রোজ যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে পাবো এখনও গ্লুকোজ, এখনও ফ্রুক্টোজ। চলো, ব্যবহার কি? ওকে, আচ্ছা একটু ওয়েট করো।
প্রচুর কাশি উঠছিল আর কি। ওকে, চলো। যেহেতু সুক্রোজের ক্ষেত্রে দেখো এটা চিনি তো না, চিনির ক্ষেত্রে দেখো এটা বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হবে। পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড, এখানে খেয়াল করবা, অক্সালিক অ্যাসিডের জন্য ব্যবহার করা হয় এবং স্বচ্ছ সাবান। ওকে, সুক্রোজ স্বচ্ছ, সুক্রোজ স্বচ্ছ, সুক্রোজ স্বচ্ছ, আমার সাথে বলো। তাহলে স্বচ্ছ মানে সাবানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। চলো এখন দেখো সেলোবায়োস। দেখো সেলোবায়োস ভাই, সেলোবায়োস এটা সেলুলোজের ছোট ভাই। সেলুলোজ আমরা হজম করতে পারি না, কেন? এটা বিটাডি। তাহলে সেলোবায়োজ হইতেছে 2 অণু বিটাডি গ্লুকোজ দ্বারা তৈরি এবং এদের লিঙ্কেজ হইতেছে বিটা 1,4 লিঙ্কেজ, মানে একটার 1 নাম্বার কার্বন, তার পাশের 4 নাম্বার কার্বন, এটার 1 নাম্বার, এটার 4 নাম্বার। এই জন্য এটা হইতেছে দেখো, এটা যদি বা ম্যালটোজের ক্ষেত্রে এটা দেখো 1 নাম্বার এবং আরেকটা ক্ষেত্রে আমাদের দেখো 4 নাম্বার, রাইট? এই যে মিলে গেল আর কি, এটা 4 নাম্বারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ, বিটা 1,4 লিঙ্কেজ। সেলোবায়োজ হতেছে একটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজ হতেছে একটা ডাইস্যাকারাইড। চলে আসি দেখো, সেলোবায়োজ একটা বিজারণ ক্ষম চিনি, মানে এটা হতেছে একটা রিডিউসিং সুগার। এটা একবার মেডিকেল প্রশ্নে আসা ডিরেক্ট প্রশ্ন। তাহলে বলো তো সেলোবায়োজ একটা রিডিউসিং সুগার কেন? কারণ এদের ক্ষেত্রে মুক্ত যে মুক্ত গ্রুপ সেটা অ্যালডিহাইড হোক বা কিটোন গ্রুপ হোক, এদের ক্ষেত্রে থাকবে, কিন্তু সুক্রোজের ক্ষেত্রে থাকবে না। দেখো খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যেটা সুক্রোজ ছিল, আমি যদি এখানে একটু তোমাদের লিখে দিই যদি, তাহলে যদি আমি একটা কথা বলি, সুক্রোজের কথা বলি, তাই না? সুক্রোজ হইতেছে 1 অণু গ্লুকোজ আর প্লাস 1 অণু ফ্রুক্টোজ দ্বারা গঠিত। এই দুইটাই কিন্তু রিডিউসিং সুগার, আর এই যে সুক্রোজ এটা হচ্ছে নন রিডিউসিং সুগার। কেন? কারণ এদের এখানে অ্যালডিহাইড গ্রুপ, এদের এখানে কিটোন গ্রুপ থাকে, বাট এইখানে এই ধরনের কোনো গ্রুপ থাকে না। এই দুইটা যোগ হয়ে গ্রুপগুলো নষ্ট হয়ে যায়, ফলে এটা হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। অপরপক্ষে আরেকটা ডাইস্যাকারাইড যার নাম হচ্ছে সেলোবায়োস, যার নামটা কি? যার নামটা হচ্ছে সেলোবায়োস একটা ডাইস্যাকারাইড, মানে দুইটা থাকবে এবং এইটা গঠন হবে গ্লুকোজ প্লাস নিয়ে। গ্লুকোজ প্লাস কি নিয়ে বলো তো? গ্লুকোজ নিয়ে, তাই না? বাট কোন ধরনের গ্লুকোজ? বিটাডি গ্লুকোজ। এটাও কোন ধরনের? বিটাডি গ্লুকোজ। তার মানে এদের এখানে অ্যালডিহাইড কার্যকারীমূলক, এদের এখানে অ্যালডিহাইড কার্যকারীমূলক। সো দ্যাট সেলোবায়োজে একটা কার্যকারীমূলক থেকে যাচ্ছে, কাটাকাটি হচ্ছে না। এই জন্য সেলোবায়োজ কিন্তু রিডিউসিং সুগার। সেলোবায়োজ কোন সুগার? রিডিউসিং সুগার। আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি ভাই? সেলোবায়োজ একটা রিডিউসিং সুগার। সেলোবায়োজ একটা কি সুগার? রিডিউসিং সুগার। আচ্ছা, হয়েছে। তাহলে দেখো, এটা মেডিকেল আসে একটা প্রশ্ন, সেলোবায়োজ একটা রিডিউসিং সুগার। ওকে, কোষ প্রাচীর গঠনে স্বাভাবিক সেলুলোজের মতো সেলোবায়োজ কোষ প্রাচীর গঠনে এটা একটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো আসতে পারে আর কি। দেখো সেটা হচ্ছে ইমালসিন এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলোবায়োজ ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত হয়, আর ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োজকে জারিত করলে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হয়। ভাই, যেহেতু আসছে মেডিকেলের প্রশ্ন 10-11 আসতেও পারে, বলো কোন এনজাইম? ইমালসিন এনজাইম দিয়ে এবং অ্যাসিডের প্রভাবে আমরা যদি সেলোবায়োজকে ভাঙি তাহলে আমরা পাবো 2 অণু গ্লুকোজ, আর ব্রোমিন পানিতে যদি আমরা জারিত করি তাহলে আমরা পাবো সেলোবায়োনিক অ্যাসিড। ওকে, চলো ম্যালটোজ। কি এটা? মল্টোজ না, কিন্তু ম্যালটোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই পয়েন্ট, আমাদের বইয়ের একমাত্র আংশিক রিডিউসিং সুগার ম্যালটোজ। 3 বার করে পড়ো। একমাত্র আংশিক রিডিউসিং সুগার কোনটা বলো? ম্যালটোজ। আবারও বলো আংশিক রিডিউসিং সুগার কোনটা? ম্যালটোজ। আবারও বলো কি আংশিক রিডিউসিং সুগার কোনটা? ম্যালটোজ, মনে যেন থাকে। এরপর আমরা চলে আসবো অলিগোস্যাকারাইডে। অলিগো মানে কি? এখানে মনোস্যাকারাইডের সংখ্যা থাকবে 3 থেকে 10টা, নোট কার্বনের সংখ্যা 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে এবং এদের উদাহরণ দেখো, মূলত 3টার মধ্যে দেওয়া রয়েছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। ট্রাই মানে এইখানে মূলত মনোস্যাকারাইড থাকবে 3টা, উদাহরণ র্যাফিনোজকে যদি আমি ভাঙি, এটা আমাদের একটু দরকার, র্যাফিনোজকে ভাঙলে আমরা পাবো এখানে 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ, 1 অণু গ্যালাক্টোজ। ওকে, এরপরে দেখো টেট্রাস্যাকারাইড 4, এটার উদাহরণ দেখো স্ট্যাকিওস এবং স্কার্ডোস। ভাই, এগুলান তোমাকে একটু পড়তে হবে, এগুলান তার বোঝানোর কিছু জিনিস নাই, এটা একটু পড়তে হবে, স্ট্যাকিওস এবং স্কার্ডোস। বাট এদেরকে ভাঙলে আমরা কী পাবো? 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ, বাট 2 অণু কি গ্যালাক্টোজ পাবো। চলে আসো পেন্টাস্যাকারাইড, মানে এখানে মনোস্যাকারাইডের সংখ্যা থাকবে কতটা? 5টা এবং এটার হেভি ভাব, যার কাছে 5টা রয়েছে তার হেভি ভাব,
পেন্টাস্যাকারাইডের ভাবে বেশি মানে ভার্বাকোস, পেন্টাস্যাকারাইডের ভাব বেশি মানে কি ভার্বাকোস, পেন্টাস্যাকারাইডের ভাব বেশি মানে কি বলো তো ভার্বাকোস। ক্লিয়ার? তাহলে একসাথে আমার সাথে একটু বলো তো, কমেন্টে একটু লেখো দেখি। ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনস, ট্রাইস্যাকারাইড র্যাফিনস, ট্রাইস্যাকারাইড আমার সাথে সাথে বলো ট্রাইস্যাকারাইড র্যাফিনস, রাইট। টেট্রা, টেট্রাস্যাকারাইড দুইটা, স্ট্যাকিওস, স্ট্যাকিওস স্কার্ডোস, স্ট্যাকিওস স্কার্ডোস, আর ভাব অনেক বেশি, 5-এর ভাব অনেক বেশি, পেন্টাস্যাকারাইড ভার্বাকোস, পেন্টাস্যাকারাইড ভার্বাকোস। ক্লিয়ার? চলে আসবে এরপরে দেখে আমরা পলিস্যাকারাইডে। পলিস্যাকারাইড আমার সবচেয়ে প্রিয় জিনিস, সৃজনশীল এইখান থেকে আসে। পলিস্যাকারাইড কী কী রয়েছে? 3টা বলেছিলাম, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আবারও বলো, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এই 3টা হতেছে পলিস্যাকারাইড, তাই তো? আংশিক হইতেছে ম্যালটোস, রাইট। চয়নদাস হৃদয়, আংশিক হতেছে ম্যালটোস। আচ্ছা, উম্মে কুলসুম স্যার জিকে পড়াই দিবেন? দেখো, জিকে প্রত্যেক দিন এত ছোটো ছোটো পার্ট তো পড়াই দেওয়াটা টাফ হবে। জিকে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেখে তোমরা পড়াই নিবা, মানে পড়ে নিবা তোমরা, ওকে? একদম পিডিএফ দাগিয়ে দাগিয়ে সুন্দর করে দিব। আর এর সাথে সাথে যখন একটু বেশি জমে যাবে কয়েকটা ক্লাস, এরপর আমি তোমাদের একটা ক্লাসও নিয়ে নিব ওইটার উপরে, যাতে করে তোমাদের আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে আর কি। বুঝা গেছে? বাট সব দিন তো জিকে ছোটো ছোটো টপিক থাকতেছে না, জিকে টপিকগুলো তোমরা নিজেরা পড়ো আর কি, দেখবা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি দাগিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে। চলো পলিস্যাকারাইড দিকে চলে যায়। দেখো 3টা, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি হচ্ছে গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড। পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজ, মানে উদ্ভিদের আবার উপাদান, আর দ্বিতীয় পরিমাণে স্টার্চ। স্টার্চ হচ্ছে আমরা যেটা খাই, চাল খাইতেছি না, ধান, চাল, গম, এই জায়গাগুলো হচ্ছে স্টার্চ। চলো গাঠনিক পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডকে 2 ভাগে ভাগ করছে, গঠন তৈরি করে। যেমন উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, এরপরে পেকটিন। ক্লিয়ার? এগুলো হচ্ছে কোষপ্রাচীর গঠন করে। আর সঞ্চয়, আমাদের বডিতে সঞ্চয় থাকে, সবার প্রথমে সঞ্চয় থাকে কোনটা বলো তো? গ্লাইকোজেন। কোথায় সঞ্চয় থাকে? যকৃৎ এবং পেশিতে, যকৃৎ এবং পেশিতে। এছাড়াও থাকে আরেকটি কী বলো তো? স্টার্চ। এটা শ্বসন কার্যে ব্যবহৃত হয়। শ্বসন কার্যের প্রাথমিক উপাদান কোনটা? গ্লুকোজ নাকি গ্লাইকোজেন? শ্বসন কার্যের প্রাথমিক উপাদান হতেছে গ্লুকোজ। আর বলো তো, উদ্ভিদের পাতায় এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় কে? উদ্ভিদের পাতায় এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয় কে? বলো তো, এই প্রশ্নের উত্তরটা কি কেউ দিতে পারবা? আমি একটু অপেক্ষায় রয়েছি এটা জানার জন্য। আমরা জানি শ্বসনের প্রাথমিক উপাদান গ্লুকোজ, ভেরি গুড। বাট উদ্ভিদের কোন অংশটি, মানে পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে আর কি, খাবারের বা খাদ্যের কোন অংশটা? এনিওয়ান ভাই, এনিওয়ান, কে উত্তরটা দিতে পারো কিনা দেখি তো ভাই, একটু দেখতে চাই কে উত্তর দেয়। হ্যাঁ, ভেরি গুড। চয়ন দাস হৃদয় উত্তর দিয়েছে সুক্রোজ। হ্যাঁ ভাই, ভেরি গুড। আয়শা উত্তর দিয়েছে সুক্রোজ। শারমিন উত্তর দিয়েছে সুক্রোজ। হ্যাঁ, রাইট 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 রাইট। সবার আগে উত্তর দিয়েছে চয়ন দাস। হ্যাঁ ভাই, ভালো হয়েছে, ভেরি গুড ভাই। চয়ন কই থেকে বলতেছো, কই থেকে ক্লাস করতেছো একটু জানাও দেখি ভাই। সারামণি দিয়েছে সুক্রোজ, রাইট। চলো চলো, তাহলে দেখো আমরা একটু চলে যাব, আমাদের কোথায় যাই? আমরা যাব হচ্ছে মূলত শ্বেতসার বা স্টার্চ, মানে যেটা আমরা খাই, রাইট? এই শ্বেতসার বা স্টার্চ মূলত 2টা পলিস্যাকারাইড দ্বারা গঠিত। একটা নাম হচ্ছে অ্যামাইলোজ এবং আরেকটা নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ এবং আরেকটা নাম কি? অ্যামাইলোপেকটিন। চলো আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি আর কি, তাই তো? আচ্ছা, আলোচনাটার ক্ষেত্রে আমি যদি স্টার্চের কথা বলি, স্টার্চ 2টা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে অ্যামাইলোজ প্লাস আরেকটা অংশের নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন। আচ্ছা, তোমরাই বলো তো ভাই, আকারে যেটা বড় কোনটা? তার পরিমাণও বেশি। আকারে যেটা বড় তার পরিমাণ বেশি। তাহলে অ্যামাইলোজ যদি পার্সেন্ট হিসাব করি তাহলে এটা 78% থাকে। আর অ্যামাইলোপেকটিন আকারে বড়, এটা থাকে 78%। আর যেটা পরিমাণে কম সেটা কোনটা বলো তো? অ্যামাইলোজ। এটা হবে কত শতাংশ? 22%। গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে অ্যামাইলোজ যেইটা, এটা হচ্ছে শাখাহীন, শৃঙ্খল নয় এটার। আর এটা হচ্ছে শাখাযুক্ত। এটা হচ্ছে কি যুক্ত বলো তো ভাই? শাখাযুক্ত। মনে যেন থাকে এইটাতে, ক্লিয়ার? একটা শাখাহীন আর একটা কি? শাখাযুক্ত। যে বড় তার তো ব্রাঞ্চ থাকবে, তাই না? বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ থাকবে, এই জন্য এটা শাখাযুক্ত। চলো
দেখো অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থ হলো স্টার্চ। আমরা জানি স্টার্চের মধ্যে স্টার্চ কই পাওয়া যায়, দেখো বীজ, ফল, কন্দ প্রভৃতি অঙ্গে সঞ্চয় স্টার্চ জমা থাকে। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। একসাথে বলো কি কি? ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। এইটা পরের আগে একটু নিচের দিকে আমরা একটু চলে আসবো। দেখো সেটা হচ্ছে আলুর স্টার্চ। আর একটা কথা বলেছে চালের স্টার্চ। ভাই বলো তো আলু আর চালের মধ্যে আকারে বড় কোনটা? গোল আলু। তাহলে গোল আলুর স্টার্চ সবচেয়ে বড় আর চাল ছোট, এই জন্য চালের স্টার্চ সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে আমার সাথেই, আমি জানি তোমাদের পড়া জিনিস, তারপরে একবার পড়ো। গোল আলুর স্টার্চ সবচেয়ে কি বলো? আলুর স্টার্চ সবচেয়ে বড় আর চালের স্টার্চ হচ্ছে সবচেয়ে ছোট। ওকে, এরপর আমরা এখানে দিকে একটু যাই। দেখো স্টার্চ দুই ধরনের পলিস্যাকারাইড দ্বারা গঠিত, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। এদের মধ্যে দেখো লেখা রয়েছে এই যেটা অ্যামাইলোজ, এরা মূলত বন্ধন তৈরি করবে 1,4 স্থানে 1 আর 4 নম্বর কার্বনের মধ্যে, এবং এখানে মূলত গ্লুকোজ অণু থাকবে 200 থেকে 1000টি, 200 থেকে 1000টি, এবং এরা হচ্ছে অনুশৃঙ্খল অশাক মানে এদের কোনো শাখা নাই। চলো আসো অ্যামাইলোপেকটিনে, যেখানে গ্লুকোজ থাকবে 2000 থেকে কয় লক্ষ? 2 লক্ষ। এবং অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে আলফা 1,4 বন্ধন তো থাকবে, তার সাথে 1,6 বন্ধনও থাকবে। তাহলে দেখো অ্যামাইলোজের ক্ষেত্রে শুধু বন্ধন থাকবে কার্বনে 1,4 1 নম্বর আর 4 নম্বর, আর অ্যামাইলোপেকটিনে যেহেতু শাখা থাকে ওর 1 নম্বর 4 নম্বর থাকবেই, আবার শাখাতে 1 আর 6 নম্বর কার্বনেরও থাকবে, এবং এখানে গ্লুকোজের সংখ্যাও বেশি 2000 থেকে 2 লক্ষ, এবং যেহেতু এরা শাখা থাকবে বড়, এরা হচ্ছে শাখান্বিত। এরা কি? শাখান্বিত, আর ওরা ছিল অশাক। দেখো কম অ্যামাইলোজ 22 ভাগ আর 78 ভাগ কি? অ্যামাইলোপেকটিন। বোঝা গেছে স্টার্চের ধর্ম? জাস্ট একবার পড়ে নেবো আর কি। এর মধ্যে দেখো আয়োডিন দ্রবণে স্টার্চ কোন বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। আর ফেহলিন দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। ফেহলিন দ্রবণ স্টার্চ কর্তৃক কি হয় না? বিজারিত হয় না। জাস্ট এটা পড়ে ফেলো আর কি ভাই। চলো আর্দ্র বিশ্লেষণ। স্টার্চকে যদি আমরা ভাঙি, টেক্সটিন পাবো, ম্যালটোজ পাবো, মেইন কথা আলটিমেটলি পাবো ডিগ্লুকোজ। কেন ডিগ্লুকোজ মানে আমরা হজম করতে পারি, ভাত চাল হজম করতে পারি না, আলু হজম করতে পারি না, যেটা হজম করতে পারি সেটা হচ্ছে ডি, যেটা ওকে মানে আলফা ডি, মূলত শুধু ডি না, আলফা ডি। তাহলে এটা হবে মূলত ডিগ্লুকোজ। কোন গ্লুকোজ? ডিগ্লুকোজ। চলো স্টার্চের ব্যবহার। প্রধান খাদ্য হিসেবে ব্যবহার হয় স্টার্চ। এছাড়াও এখান থেকে মদ, অ্যালকোহল, চোলাই মদ ইত্যাদি তৈরি করা হয়। ওই যে দেখো কাগজ এবং আঠা প্রস্তুতিতে স্টার্চ ব্যবহার করা হয়। আমরা ছোটোবেলায় ভাত দিয়ে আঠা বানাইতাম, আঠা বানাই ঘুড়ি উড়াইতাম আর কি, মানে ঘুড়ির কাগজ লাগাইতাম। ওই যে দেখো মানে কাগজ এবং আঠা প্রস্তুতিতে স্টার্চ ব্যবহার করা হয়। এই হতেছে মূলত কাহিনী আমাদের। চলো এরপরের দিকে তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দিই আর কি, আবারও আমি তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দিই। বলো আমাদের দেহে শতকরা কত ভাগ পানি? কে উত্তরটা দেয় সবার আগে বলো তো? শতকরা কত ভাগ পানি? ওকে, চয়ন বলেছে মৌলভীবাজার থেকে। ভেরি গুড। মৌলভীবাজার সিলেট বিভাগের অন্তর্ভুক্ত মানুষ তুমি। ফ্রম পাহাড়, মাহাবুল ইসলাম। কোন পাহাড়? এভারেস্ট? হ্যাঁ, চয়নদাস উত্তর দিয়েছে 90 ভাগ। কত থেকে কত ভাই? এটা তো হয় নাই, এটা হবে মূলত 60 থেকে 90 ভাগ। সে যদি উত্তর দিয়েছে, ভেরি গুড। রাইট অ্যান্সার হবে 60 থেকে 90 ভাগ থাকে পানি। 60 থেকে 90 ভাগ থাকে পানি। এরপর আমরা মূলত যাব সেলুলোজে। কেন সেলুলোজে যাব? কারণ সেলুলোজের ক্ষেত্রে একটা জিনিসের ক্ষেত্রে আমরা জানি যে এই বেটাটা মূলত আমরা হজম করতে পারি না। গরু ছাগল যেরকম ঘাস লতা পাতাকে হজম করতে পারে, আমরা পারি না। কেন? বিকজ উই হ্যাভ নো সেলুলোজ এনজাইম। যে কোনো শব্দের শেষে যদি এস থাকে তখন সেটাকে এনজাইম বলা হচ্ছে, রাইট? আমাদের সেলুলোজ এনজাইম নাই। তাহলে আমরা শাকসবজি খাই, তাহলে এটা হজম হয় না? এটা হজম হয় না। তাহলে আমরা কেন খাই? ওইখান থেকে পুষ্টিজাত পদার্থ আমাদের অন্ত্র অ্যাবজর্ব করে নেয়। তুমি যেটা খাবা, যদি পুঁইশাক খাও, পুঁইশাক খাওয়ার পরে ছোবড়াটা তো ফেলে দেই, কোনো কারণে যদি তুমি ছোবড়াটা না ফেলে দে, গিলে খাও, ইনপুট যেমনি দিবা আউটপুট ওই 80 বের হবে, বুঝছো? কিন্তু মাঝখান থেকে ওর যে নিউট্রিয়েন্ট রয়েছে ওটা আমার বডি অ্যাবজর্ব করে নেবে। এটাই হতেছে শাকসবজি খাওয়ার কাজ। তাহলে সেলুলোজ দেখো, এটা হচ্ছে প্রধান গাঠনিক উপাদান। মানে এই যে কাঠ, বেঞ্চ যা কিছু দেখো সব কিছু, এই যে তুলা বা কাপড় সব কিছু আমাদের সেলুলোজ থেকে আসছে, তাই না? এবং এটা বিটা ডি গ্লুকোজ পরস্পর বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে মূলত এটা আবদ্ধ হয়। এবং এটা দেখো 16-17 প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে, দেখছো? তাহলে এটা আলফা ডি না। হজম যেহেতু করতে পারি না এই জন্য বিটা ডি, হজম করতে পারলে আলফা ডি হইতো। এইখানে কিছু দেওয়া রয়েছে,
মান দেওয়া রয়েছে, যেমন তুলাই সেলুলোজ থাকে 94, ভাই এখানে একটু মুখস্থ করতে হবে। লিলেন সুতা 90, তন্তুকোষ 90, কাঠে 60, ততে তৃণলতা ততে 30। ওই একটা জিনিস আমার বেশি মনে থাকে, তৃণলতা 30, আর জৈব সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70। তাহলে বলো তো সেলুলোজের পরিমাণ থাকে মূলত তুলায় কত? তুলাই 94। আবারও বলো, দেখে বলো তুলাই কত? তুলাই হতেছে 94 ভাগ। আবার বলো কত ভাগ? 94 ভাগ। লিলেন তন্তুতে থাকে 90 ভাগ, তন্তুকোষে কত ভাগ? 90 ভাগ। তাহলে দেখো এই যে লিনেন যেটা না, লিনেন এটাও একটা তন্তু, আবার তন্তুকোষ এটাও তন্তু, মানে তন্তু মানে 90, তন্তু মানে কি 90। কাঠে 60, কাঠে কত? 60, তত তৃণলতা তত 30, আর জৈব মাটিতে 40। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ। ফরাসি প্রাণ রসায়নবিদ অ্যানসেলমে পায়েন উনি মূলত সেলুলোজ আবিষ্কার করেন। তাহলে বলো সেলুলোজ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী পায়েন। আর কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেন বিজ্ঞানী কোবায়াসি এবং সোডে। এরা মূলত কৃত্রিম সেলুলোজ সংশ্লেষ করেন। তাহলে কোবায়াসি এবং সোডে এরা মূলত কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেন, আর প্রাকৃতিক সেলুলোজ আবিষ্কার করেন বিজ্ঞানী পায়েন। কোনো ধর্ম নাই। ওকে, এই সেলুলোজের কিন্তু কোনো পুষ্টিগুণ নাই, বুঝছো? সেলুলোজের কোনো কী নাই? পুষ্টিগুণ নাই। সেলুলোজের অনেক কাজ রয়েছে। উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদানই সেলুলোজ। এছাড়াও দেখো নাইট্রেট বিস্ফোরক হিসাবে সেলুলোজ ব্যবহার করা হয়, এবং ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজ ব্যবহার করা হয়। চলে আসো দেখো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ ইম্পর্টেন্ট। ফেজ এদের দুইটা, একটা ডায়নামিক আর একটা স্টেশনারি। ক্রোমাটোগ্রাফির একটা চলনশীল আর একটা হচ্ছে অচলনশীল দশা থাকে। স্টেশনারি ফেজ মানে অচলনশীল, মানে স্থির। এটা হচ্ছে অচলনশীল দশ হিসেবে সেলুলোজকে ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ জিনিস। আসো, কেন হজম করতে পারি না? বিকজ আমাদের কোনো সেলুলোজ এনজাইম নাই। লাস্টের দিকে দেখো একটা কথা বলেছে, সেলুলোজ মল উৎপাদনে অত্যন্ত প্রয়োজনীয়। স্বাভাবিক, কারণ কি আমরা যদি সেলুলোজ বেশি করে খাই, আমরা বলি না শাকসবজি বেশি করে খাবেন, কারণ কি এখানে থাকে ফাইবার মানে হচ্ছে সুতা। এই সুতাগুলো কী করে? হাগুর সাথে পানিটাকে ধরে রাখে। পানি ধরে রাখলে হাগু হবে নরম, ইজিলি বের হয়ে যাবে। এই জন্য বলেছে কি দেখো, মল উৎপাদনে অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে সেলুলোজ। মনে জানা থাকে, সেলুলোজ হজম করতে না পারিস ভাই, তারপরে খা, যাতে হাগু ভালো হয়। ক্লিয়ার? অনেক সুবিধা আছে। আচ্ছা, কি বলছে আর কি, চয়ন দাস হৃদয়, এখানে পুষ্টিগুণ থাকে না। হ্যাঁ ভাই, পুষ্টিগুণ থাকে না, এটা মানলাম। সেলুলোজ, যে পুঁই শাকের কথাই বলি, পুঁই শাক খাওয়ার পরে যে সোবরাটা ফেলাই দাও, ওইটাই হতেছে সেলুলোজ, রাইট? ওইখানে কিন্তু আর কোনো পুষ্টিগুণ থাকে না। পুষ্টিগুণ ছিল কখন? ওই যে পুঁই শাকের যে নরম রসটা তুমি খাইছো, ওইটা পুষ্টিগুণ। বাট সেলুলোজের যে সুতা, ওইটা কোনো পুষ্টিগুণ নাই আর কি। ওকে, এই হইতেছে কাহিনী। চলো, স্টার সেলুলোজের মধ্যে পার্থক্য। বাই 3 স্টার অলরেডি তোমাদের পড়ানো শেষ। তারপর একটু দেখো, স্টার যেটা আমরা খাই সেটা আলফা ডি। আবার আরও একটা জিনিস হজম করতে পারি কিন্তু আমরা, গ্লাইকোজেন আমাদের যকৃতে থাকে। তাহলে আমাদের বডি অবশ্যই এটা হজম করতে পারে, প্রসেস করতে পারে। তাহলে আলফা ডি কারা কারা থাকবে? স্টার্চ আলফা ডি এবং গ্লাইকোজেন। কী জেন বলো তো? গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনে কী রে ভাই? আলফা ডি। গ্লাইকোজেনে কি? আলফা ডি। ওকে, সেলুলোজ হজম করতে পারি না, বিটা ডি। এখানে দেখো স্টার্চের ক্ষেত্রে স্টার্চ অণু শাখান্বিত গ্লুকোজ পলিমার, আর সেলুলোজ অণু অশাখান্বিত বা সরল সিকল পলিমার। দেখো স্টার্চের ক্ষেত্রে কী কী ছিল? একটা ছিল অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন কিন্তু শাখান্বিত, তাই না? এই জন্য বলেছে শাখান্বিত গ্লুকোজ পলিমার। আর সেলুলোজের ক্ষেত্রে কোনো শাখাই নাই, সরল সিকল পলিমার আর কি। এরা হচ্ছে সঞ্চিত খাদ্য উদ্ভিদ দেহের, আর এরা হচ্ছে গাঠনিক উপাদান, ইত্যাদি। হজম, মানুষ গরু ছাগল হজম করতে পারে স্টার্চ, আর সেলুলোজ মানুষ বাদে গরু ছাগল এটা হজম করতে পারে। চলো, গ্লাইকোজেনের ক্ষেত্রে প্রাণীদেহে প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও সায়ানোব্যাকটেরিয়া এবং কতিপয় ছত্রাকেও এরা মূলত সঞ্চিত খাদ্য হিসাবে বিরাজ করে। তাহলে বলো, আমাদের দেহে যকৃত খাদ্য হিসাবে মানে সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে, তার সাথে সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল এবং কিছু ছত্রাকের দেহ যেমন ইস্টের দেহ এরা সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। এবং দেখো এরা আলফা ডি মানে এরা হজম করতে পারি আর কি। আমরা দেখো প্রাণীদেহের যকৃৎ মানে লিভার এবং মাংসপেশিতে বেশি পরিমাণে গ্লাইকোজেন জমা থাকে। প্রয়োজনের সময় এই গ্লাইকোজেন ভেঙে আমরা জানি কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়ে আমাদের ব্রেনে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। গ্লাইকোজেনকে বলা হচ্ছে প্রাণীজ স্টার্চ। কেন? কারণ গ্লাইকোজেন জমায় থাকে প্রাণীর লিভারে এবং পেশিতে। কারণ উদ্ভিদের তো লিভার বা পেশি নাই রে ভাই। ওকে, এটা ক্লড বার্নার্ড গ্লাইকোজেন আবিষ্কার করেন। তাহলে বলো তো সেলুলোজ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী অ্যানসেলমে পায়েন, তাই না? বিজ্ঞানী পায়েন সেলুলোজ। আমার সাথে বলো, পায়েন সেলুলোজ। আর এটা কি? বিজ্ঞানী ক্লড বার্নার্ড আবিষ্কার করেন। কিরে ভাই? গ্লাইকোজেন আবিষ্কার করেন। ওকে,
ছবি টবি লাগতেছে না। গ্লাইকোজেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, আংশিক দ্রবণীয়, মাথায় রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছে। আংশিক দ্রবণীয়, সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, আয়োডিনে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, ঠান্ডা পানিতে এটি কলেট সাসপেনশন তৈরি করে, তাপ দিলে এর লাল বর্ণ চলে যায়, ঠান্ডা অবস্থায় কালো বর্ণ ফিরে আসে। তাহলে ঠান্ডা অবস্থায় কোন বর্ণ ফিরে আসে বলো? কালো বর্ণ ফিরে আসে। আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ, তাহলে আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করে কি? ম্যালটোজ। আর পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে আলফা ডি গ্লুকোজ। গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ তৈরি করে। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে, যাতে করে আমার মাথা ঘুরে না পড়ে যায়। তাহলে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ মধ্যে দেখো, এটা কোন ধরনের দ্রবণীয়? আংশিক দ্রবণীয়। আয়োডিন দ্রবণে কী হয় বলো তো? লালচে বেগুনি বর্ণ। ক্লিয়ার? যদি ঠান্ডা করা হয়, ঠান্ডা হইলে কালো, আর আংশিক আর্দ্র বিশ্লেষিত হইলে হয় ম্যালটোজ, আর পূর্ণ হইলে হয় আলফা ডি গ্লুকোজ। যদি বৈশিষ্ট্যর ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে পড়তে হয়, এইটা ভালো করে পড়বা। অলরেডি পড়ায় দিছি, আবার একবার দেখবা আর কি এটাতে। চলো, এটার ব্যবহার কি? পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশি শক্তি যোগায়, দেখো আসছে। এবং যকৃতের গ্লাইকোজেন ভেঙে আমাদের দেহে রক্তে যে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখা দরকার, এইটা করে। এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রায় নিয়ন্ত্রণ করে, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। হ্যাঁ জানি, এটাতে আমরা জানি সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করতেছে। লাস্টের দিকে দেখো বিজারণ ক্ষমতার ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে আছে আর কি। তো যাই হোক, এই একটা পেজ আছে, এরপরে কিছু এমসিকিউ আমরা সলভ করবো। বিজারণ ক্ষমতার উপরে ভিত্তিতে কি? রিডিউসিং আর নন রিডিউসিং। যাদের মুক্তে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে তারা রিডিউসিং, যাদের নাই তারা নন রিডিউসিং। নন রিডিউসিংয়ের উদাহরণ প্রত্যেকটা পলিস্যাকারাইড। নন রিডিউসিংয়ের উদাহরণ প্রত্যেকটা পলিস্যাকারাইড। তাহলে বলো তো পলিস্যাকারাইড কী কী রয়েছে? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আবারও বলো, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এরা সবাই নন রিডিউসিং। এর সাথে রয়েছে আমরা যে চিনি খাই সেটা, মানে সুক্রোজ। তাহলে চারটা সকল পলিস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এবং সুক্রোজ। দেখো নন রিডিউসিং সুগার বা অবিজারক চিনি, এদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, যার কারণে ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না। দেখো উদাহরণ কী কী? দেখো সুক্রোজ, সকল পলিস্যাকারাইড, মানে পলিস্যাকারাইডের মধ্যে তিনটা পড়ে, এবং ট্রি হ্যালোস। তাহলে ইন টোটাল এখানে উদাহরণ হচ্ছে সুক্রোজ একটা, পলিস্যাকারাইডের মধ্যে তিনটা, আর একটা ট্রি হ্যালোস মানে পাঁচটা। তাহলে সুক্রোজ, ট্রি হ্যালোস, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। সুক্রোজ, ট্রি হ্যালোস, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। সুক্রোজ, ট্রি হ্যালোস, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এরা হচ্ছে নন রিডিউসিং। তাহলে এরা বাদে যা থাকবে সবই রিডিউসিং, রাইট? রিডিউসিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরা বেনেডিক দ্রবণ এবং ফেহেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়। চলো, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, ওকে। হেমিসেলুলোজ এটা হচ্ছে কোষপ্রাচীর গঠনের দ্বিতীয় উপাদান আর কি এটাতে, রাইট? যেমন উদাহরণ হচ্ছে গ্লুকান এবং জাইলান। চলো কাইটিন, এটা আবার স্পষ্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস, 3 স্টার দাও ভাই। আচ্ছা, এদের যে বিজারণ ক্ষমতার উপরে ভিত্তি করছে, এটাকেও তুমি 3 স্টার দাও। আসো, কাইটিনের ক্ষেত্রে দেখো, এটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। কাইটিন নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, বিশ্বে প্রচুর পরিমাণে থাকে, স্পেশালি কাঁকড়ার কথা বলা রয়েছে। দেখো ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর কঠিন মানেই কাইটিন। এছাড়াও কাঁকড়া বা লবস্টার ইত্যাদির বহিকঙ্কালে কাইটিন থাকে। তাহলে বলো কাইটিন কই কই থাকে? ছত্রাকের কোষপ্রাচীরে কী থাকে? কাইটিন। আবার বলো ছত্রাকের কোষপ্রাচীরে কী থাকে বলো তো? কাইটিন। এছাড়াও কাঁকড়া এবং লবস্টারের ক্ষেত্রে বহিকঙ্কালে কী পাই আমরা? কাইটিন। কাইটিন কোন ধরনের পলিস্যাকারাইড? নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে এক্সট্রা আমরা কী কী পাই? দুটো জিনিস, একটা হচ্ছে গ্লুকোসামিন আর একটা হচ্ছে গ্যালাক্টোসামিন। উচ্চারণ করো, গ্লুকোসামিন আর একটা কি? গ্যালাক্টোসামিন। এর মধ্যে যেটা আকারে একটু বড়, গ্লুকোসামিন নাকি গ্যালাক্টোসামিন? গ্যালাক্টোসামিন আকারে বড়, এইটা মূলত তরুণাস্থির প্রধান একটা দ্রব্য হিসেবে কাজ করে, মানে তরুণাস্থির গঠনে, এবং এটার যে ফাংশন এটাতে কাজ করে মূলত কোনটা? গ্যালাক্টোসামিন। আর গ্লুকোসামিন এটা হতেছে কাইটিন নির্মাণে সহায়তা করে, যা পতঙ্গ, কাঁকড়া, লবস্টার, ছত্রাকের কোষপ্রাচীর গঠন ইত্যাদিতে। কাইটিন পৃথিবীতে প্রচুর পরিমাণে থাকে একটা দ্রব্যের নাম। তাহলে বলো গ্লুকোসামিন আর গ্যালাক্টোসামিন, আকারে বড় গ্যালাক্টোসামিন। গ্যালাক্টোসামিন তরুণাস্থিতে কাজ করে, আর গ্লুকোসামিন কাইটিন গঠনে কাজ করে। তাহলে যে কোনো একটা মনে রাখবো, আমি গ্যালাক্টোসামিনটা বেশি মনে রাখি। গ্যালাক্টোসামিন তরুণাস্থিতে কাজ করে। আবার বলো তো ভাই, গ্যালাক্টোসামিন কোথায় কাজ করে? তরুণাস্থিতে কাজ করে। গ্যালাক্টোসামিন তরুণাস্থিতে কাজ করে, বোঝা গেছে? গ্যালাক্টোসামিন কি করে ভাই? তরুণাস্থিতে কাজ করে। এরপরে দেখো কার্বোহাইড্রেটের ভূমিকা অলরেডি আমাদের সবই পড়া শেষ। শক্তির প্রধান উৎস
আবারও বলেছে শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগই এরা থাকে। কোষপ্রাচীরের প্রধান গাঠনিক উপাদান প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক শর্করা সঞ্চয় করে। এছাড়া হাড়ের ক্ষেত্রে দেখো লুব্রিকেন্ট হিসেবে কাজ করে মূলত কে বলতো কার্বোহাইড্রেট, সেলুলোজ জাতীয় শর্করা উদ্ভিদকে দৃঢ়তা সুরক্ষা দান করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটাই ছিল আমাদের মেইন আজকের পড়া, কার্বোহাইড্রেটের মেইন পড়া আমাদের আজকের। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। চলো দেখি দু একটার উত্তর দাও দেখি। এটা আজিবুর স্যারের বই থেকে নিচ্ছে আর কি। এটাতে বলো তো অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট? দেখি উত্তরটা কে দেয়। একের উত্তরটা দাও এইভাবে দেখি। তোমাদের আজকে কয়েকটা প্রশ্ন সলভ করাই। অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? কে আগে দিতে পারে উত্তরটা বলো। উত্তরটা হবে কত বলো? 50 থেকে 80 ভাগ। 50 থেকে কত পার্সেন্ট? 50 থেকে কত পার্সেন্ট? 80%। 50 থেকে কত পার্সেন্ট? 80%। ওকে। হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে নিচের কোনটা? লুব্রিকেন্ট হিসেবে মাস্ট বি কাজ করবে, বলো কোনটা? আমরা একটু দেখি তোমাদের ইয়েটাই দেখি আর কি এটাতে। ওকে, ভেরি গুড। একের উত্তর কে দিয়েছে রে ভাই? একের উত্তর দিয়েছে গ, ভেরি গুড লিমা। এরপরে দিয়েছে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কোনটা? কার্বোহাইড্রেট, অর্থাৎ 2-এর ক উত্তর। হ্যাঁ, এটাও রাইট অ্যান্সার, 2-এর ক উত্তর। হ্যাঁ, এরপরে চলো 3, বিজারণ ক্ষমতার উপরে ভিত্তি করে কার্বোহাইড্রেট কয় প্রকার? বলো তো। 2 প্রকার, একটা রিডিউসিং আর একটা নন রিডিউসিং। তাহলে রাইট অ্যান্সার হবে 2। চলো পাকা আঙ্গুরে গ্লুকোজের শতকরা পরিমাণ কত? এটা গুরুত্বপূর্ণ জিনিস। পাকা আঙ্গুরে মানে গ্রেপ সুগার, গ্লুকোজ, গতে গ্রেপ গতে গ্লুকোজ পরিমাণ কত ভাই বলো দেখি? পরিমাণ কত? এটার পরিমাণ হবে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হবে 12 থেকে 30%। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা? আমরা জানি 3 কার্বন বিশিষ্ট ছিল 2টা। ওকে, একটা গ্লিসারালডিহাইড আর ডাইহাইডক্সি অ্যাসিটন। গ্লিসারালডিহাইড, ডাইহাইডক্সি অ্যাসিটন। ইরিথ্রোস ছিল হচ্ছে টেট্রোস মানে 4টা। রাইবোস, ডিঅক্সিরাইবোস এদের ছিল 5টা করে কার্বন মানে পেন্টোস। তাহলে রাইট অ্যান্সার হবে গ্লিসারালডিহাইড। তাহলে 5-এর উত্তর হচ্ছে ক। 6 নম্বর কোনটা? নিচের কোনটি ডাইস্যাকারাইড? বলো দেখি ডাইস্যাকারাইড কোনটা? স্টার্চ ভাই, স্টার্চ পলিস্যাকারাইড। গ্লাইকোজেন পলিস্যাকারাইড। ওকে, র্যাফিনোস হইতেছে অলিগোস্যাকারাইড। তাহলে একমাত্র ডাইস্যাকারাইড কোনটা? সেলোবায়োস ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটা হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং কোন সুগার বলো তো? রিডিউসিং সুগার। ওকে, উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা? সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা বলো তো? C12H22O11। C12H22O11। সকল প্রকার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদে কোনটা থাকে? সকল প্রকার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদে মূলত কোনটা থাকে? বলো দেখি উত্তরটা বলো। কোনটা থাকে বলো? সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ মানেই কি? তাদের পাতা থাকবে, তাই না? পাতায় কোনটা ঘুরে বেড়াই বলো দেখি? এই 8 নম্বরের উত্তর। এটা তো পারছি তোমরা, উত্তর তো পারছো। আমার অফলাইন ব্যাচের সেকেন্ড ইয়ারের পোলাপানদের বলেও ক্লাস করানো খুবই টাফ হয়ে যায়। স্বাভাবিক, যেই জিনিসগুলো তারা রেগুলার হাতের কাছে পাইতো এই জন্য ওদের মূল্যই লাগে না আর কি। অফলাইনে পোলাপানগুলো এমনই হয় হয়তো বা। ওকে, উত্তর দিচ্ছ ভাই? একটু দেখে নিই উত্তর কে দিচ্ছে আর কি। 8 নাম্বার। হ্যাঁ, ইভা উত্তর দিয়েছে, ভেরি গুড। অবশ্যই সুক্রোজ হবে ভাই, কারণ সুক্রোজ পাতায় ঘুরে বেড়ায় আর শ্বসনের প্রাথমিক উপাদান হচ্ছে গ্লুকোজ। চলো, কমপক্ষে কতটি মনোস্যাকারাইড পলিমারভুক্ত হয়ে একটা পলিস্যাকারাইড গঠন করে আর কি? কতটা বলো তো? মিনিমাম 10টা হবে। মিনিমাম কয়টা হবে বলো তো? পলিস্যাকারাইড করতে গেলে মিনিমাম কয়টা লাগবে আর কি? আমাদের 10টা লাগবে। মিনিমাম কয়টা লাগবে আর কি বলো? মিনিমাম
10টা লাগবে, বোঝা গেছে না? 10 বা 10-এর অধিক হলে সেটা পলিস্যাকারাইড হয়, রাইট। 10 নম্বর, সবচেয়ে বেশি সেলুলোজ থাকে কোথায়? কোথায় গেল রে ভাই? 94%। 94% থাকবে তুলায়, তাহলে 10-এর উত্তর হবে তুলা। তুলাতে কত ভাগ থাকে? 94 ভাগ। কত ভাগ থাকে বলো তো? 94 ভাগ। ওকে, চলো, কোন জৈব যৌগটি জীবমণ্ডলে সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায়? জীবমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় উদ্ভিদ, তাহলে 11-এর উত্তর হবে সেলুলোজ। 11-এর উত্তর কি? সেলুলোজ। 12 চলে আসি, গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম? আমরা একটা জানি, সেটা হচ্ছে সেলুলোজ এনজাইম। পেপটাইড বন্ধনী দেখা যায় কোথায়? পেপটাইড তো এটা আমরা জানি, পেপটাইড হচ্ছে প্রোটিন। পেপটাইড বন্ধনী কোথায়? প্রোটিন। আর কোনটি পানিতে দ্রবণীয় সরল প্রোটিন? না, এখানে আমরা যাবো না আজকে, সরল প্রোটিন যাবো না আর কি, এটাতে থাক থাক। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা মোটামুটি করে ফেলছি এই জায়গাটাতে, আমাদের আজকের করা কমপ্লিট এই জায়গাটাই।